এই লাইভটা যদি তুমি দেখো তাহলে কমেন্টে লিখো আমাকে সুন্দর লাগছে কিনা। সুন্দর হতে চাইলে এক ফাইল এফআরবি কোর্সই যথেষ্ট। আসসালামু আলাইকুম পোলাপান, কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বহুল প্রতীক্ষিত এই প্ল্যাটফর্মের সবথেকে রয়্যাল সাবজেক্ট পৌরনীতির ক্লাস তোমাদের এই মুহূর্তে আছে। আমি তোমাদের তৌফিক ভাইয়া, যিনি আজকে পৌরনীতির দ্বিতীয় পত্রের প্রথম থেকে পঞ্চম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাবে। আশা করতেছি তোমাদের যে কোনো কলেজে যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো যদি না পড়ো তাহলে তোমার পরীক্ষা দিতে যাওয়া একদম উচিত না। তো পরীক্ষাতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে আজকের ক্লাসের গুরুত্ব অপরিসীম। যেভাবে তোমরা সৃজনশীল লিখতে না পেরে লেখো যে ভাইয়া উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, তেমনই আমি বলবো যে আজকের ক্লাসটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গুরুত্ব অপরিসীম। তো পেজ থেকে ক্লাসটা সরাসরি হচ্ছে। তোমাদের যে ফ্রেন্ডগুলো এখন পর্যন্ত মেসেঞ্জারে চ্যাটিংয়ে ব্যস্ত তাদের ইনবক্সে পাঠিয়ে যাও যে তৌফিক ভাইয়ের ক্লাস শুরু হয়ে গেছে, এবং তোমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেবা। আর হ্যাঁ, আজকের ক্লাস উপলক্ষে কিন্তু তোমাদের জন্য এফআরবির স্পেশাল ডিসকাউন্টও থাকতেছে, কারণ 8 তারিখে এফআরবি ফুল ক্লোজ হয়ে যাবে এবং আমাদের প্রিমিয়াম ফ্রি ক্লাসের রুটিন 9 তারিখে ক্লোজ হয়ে যাবে। তার মানে তার আগে যত সংখ্যক পারো ক্লাসটা রিচ বাড়ায় নিজে নিজে কি স্মার্টফোন জিতে নাও, রিচার্জ জিতে নাও, চলো শিখির ব্যাগ জিতে নাও। কত কি দিয়ে দিচ্ছে আর আমাদেরকে কিচ্ছু দেয় নেই। দেখো এই যে এটা গরিবের মতো পড়ে আছে, একটা টি শার্টও দেয় নেই প্ল্যাটফর্ম থেকে। মানে কি বলবো, এতটা খারাপ না। বেতন দেবে না আবার, থাক। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের কি অবস্থা? আমাদের ক্লাসের রিচ মারাত্মক রিচ। চিন্তা করে দেখো, পৌরনীতি ক্লাস এখন পর্যন্ত 50+ হয়ে গেছে। চিন্তা করছো তোমরা কতটা অলস? তোমাদেরকে নিয়ে একটা ভিডিও বানাইছি, সেটা হচ্ছে মানবিক জমিদার। ইনশাল্লাহ ভিডিওটা তোমরা দেখবা, তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভিডিওটা মোটিভেট করার বদলে অপমান করবে এবং তোমাদের দরকার আছে। কারণ কি, এইচএসসিতে মানবিকের পোলাপান এত বেশি থাকার পরেও GPA-5 এর সংখ্যা মাত্র 47,000, টেনে টুনে পাস। ইংরেজিতে ফেল, আইসিডিতে 39% ফেল, ইংরেজিতে 29% ফেল। তারা বুঝতে পারতেছো তোমাদের অবস্থা কোথায়? পুরা ভাই একদম ধরা মারা খাওয়া একবারে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যার কেউ নাই তার উদ্দীপক আছে, এবং যার পৌরনীতিতে ভয় আছে তার জন্য তৌফিক আছে, পড়ানোর জন্য, অন্য কিছুর জন্য না। নমস্কার নমস্কার। আচ্ছা, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের অলরেডি আমি দেখতে পাচ্তেছি। আজকে পৌরনীতি এক্সাম দিয়ে আসলাম, কেমন পরীক্ষা দিছো লাইভে বলো, কারণ আমি তো তোমাকে এক পয়সা দেইনি। একদম 100% নেগেটিভ এবং পজিটিভ যা লিখছো সেটাই বলবা, এতটুকু সৎ সাহস ইনশাল্লাহ আমার আছে। চট্টগ্রাম থেকে আমাদের ক্লাস দেখতেছি। হ্যাঁ, আমাদের এই যে জিহান ভাইয়ার বাসাও কিন্তু চট্টগ্রামে। ক্লাস কখন শুরু হলো? ক্লাসটা শুরু হয়েছে ভোরে। আজকে প্রথম ক্লাসে স্বাগত। ইফতি আমাদের বুড়া স্টুডেন্ট, সেলেক্সে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ইফতি। ওয়ালাইকুম আসসালাম। যারা সালামের জবাব দিছি, তোমরা কি নাম ডাকার জন্য সালাম দিছো নাকি? বুঝলাম না ঘটনা। সালাম দিছো, সালামের বিপরীতে কী চাও? নামটা কি? তোমরা তো অনেক স্বার্থপর, ভণ্ড তোমরা। আজকে 28টা MCQ হয়েছে। এই যে সাকিবা আক্তার, এই যে দেখো রানিং কমেন্টের ভেতরে 28টা MCQ দিছে। একমাত্র কার অবদান? এই ক্লাসের অবদান, চলো শিখি প্ল্যাটফর্মের অবদান। আলহামদুলিল্লাহ। রাইসা এক্সাম ভালো দিছে, আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন। আপনার কাছে পৌরনীতি পড়ি নাই, জানিও না কেমন পড়ান। তৌফিক লিখে ইউটিউবে সার্চ দিবা, ক্লাস করবা এবং আজকের ক্লাসটা করবা, তারপরে সিদ্ধান্ত নিবা আমি কেমন পড়াই। এবং যদি ভালো পড়াই তাহলে এফআরবি কোর্স এনরোল করবা, না হলে কিন্তু মেসেজ দেবো। ওয়েবসাইটে ক্লাস করতে পারছো না তোমরা, আমাদের পেইডের স্টুডেন্ট, তোমরা হচ্ছে পেজে মেসেজ দাও, অথবা পেজে যদি বেশি ঝামেলা থাকে জিহান ভাই তোমাদের জন্য আছে, যে কোনো সমস্যা ভাই সলভ করে দেবে ইনশাল্লাহ। ভাই তোমাদের জন্যই ওয়েট করতেছে। গাইবান্ধা থেকে ক্লাস, ধন্যবাদ। 25টা হবে ইনশাল্লাহ। অহনা, থ্যাংক ইউ সো মাচ। সিভিক্স এক্সাম অনেক ভালো হয়েছে, রাবে আক্তার মিম, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত করবে, আমি বারবার রিকোয়েস্ট করতেছি। কারণ কি, আজকের ক্লাসের প্রথম অধ্যায় আছে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি 52টা কোশ্চেন বের করছি। ইনশাল্লাহ এই 52টা কোশ্চেন তোমরা পরীক্ষায় না দেখলে এই ক্লাসে দাঁড়িয়ে স্ক্রিনশট নিয়ে রাখো যে ভাইয়া ফার্স্ট অধ্যায় পড়ছি, এই 52টা কোশ্চেনের ভেতরে একটা প্রশ্নও কমন পাইনি।
স্ক্রিনশট নিয়ে রাখো এই কথাটার, তোমার তো রেকর্ডার ভালো আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, ইনশাল্লাহ ইনশাল্লাহ কমন আসবে। রুবি বেসিক টু অ্যাডভান্স স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। নাফিসা আনিকা থ্যাংক ইউ। ইউটিউবে ক্লাস দেখছি ভালো লাগছে, আফরিন থ্যাংক ইউ সো মাচ। বর্ণা রানী এমসিকিউ 25+ কমন, আলহামদুলিল্লাহ। আমি তো তোমাদের আগেই বলছি ভাই, এমসিকিউতে 25-26 না পাইলে আমার ক্লাসে বলা যাবে না, এমসিকিউতে 25-26 না পাইলে আমার ক্লাসে বলা যাবে না যে ভাইয়া এমসিকিউতে ভালো দিছি না। ভাই ফোন আটকানো ইয়েগুলো, ফোন আটকানো স্ট্যান্ডগুলো, হৃদয় ফোন আটকানো স্ট্যান্ড আছে কিনা দেখো তো। হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ড, আচ্ছা আচ্ছা পিয়াস থ্যাংক ইউ হৃদয়। আচ্ছা তোমরা কিন্তু অলরেডি দেখছো, আমি আর একটা মিনিট সময় নেই, তোমাদের হৃদয় ভাইয়া কিন্তু ক্লাস থেকেই গেল, তোমাদের হৃদয় ভাইয়াকে একটু দেখাই নেই। আমাদের বাংলার বাজ পাখি ইনশাল্লাহ তোমাদের এফআরবি ব্যাচে হৃদয় বাংলার দায়িত্বে থাকবে, বাংলার মেইন ইনস্ট্রাক্টর এফআরবি ব্যাচে হচ্ছে হৃদয়। তো তোমরা হৃদয়ের ক্লাস অলরেডি দেখছো, হৃদয়ের মতো ডেডিকেটেড টিচার আমি নিজেও না, আমি এটা গর্বের সাথে বলি, কারণ ওর মতো পরিশ্রম করে কেউ পড়ায় না। কিন্তু আমি কিন্তু এই প্ল্যাটফর্মে আসার পর বাইকে দেখে কিন্তু এত ডেডিকেট বা এত যে ইন্সপায়ার, মানে এত কিছু দেওয়া তোমাদেরকে, এই মানুষের সাথে কিন্তু আমি, এটা হচ্ছে হৃদয়ের অত্যন্ত বড় কৃতজ্ঞতা। তো হৃদয় 8 তারিখে এফআরবি বন্ধ হয়ে যাচ্ছে, ক্লাস ফাটাফাটি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। পর কান্নাকাটি করলে না আর নেব না, একদম খেলা অফ। ওয়েবসাইটে ক্লাস হচ্ছে, ওয়েবসাইটে পেইড ব্যাচের ক্লাস আবার হবে, আমরা জানাই দেবো। ঠিক আছে আমরা ক্লাস শুরু করি, আমরা অনেকক্ষণ গল্প করে ফেলছি, আমরা ইনশাআল্লাহ এখন ক্লাসটা শুরু করি। সিভিক সোমবারে এক্সাম, দোয়া করো অবশ্যই, ইনশাআল্লাহ সবার জন্য দোয়া থাকবে। আচ্ছা দেখা আমাদের কি দ্বিতীয় পত্র প্রথম থেকে পঞ্চম অধ্যায় বিগত বছরের প্রশ্ন সলভ, বিগত বছরের প্রশ্ন সলভ। আচ্ছা খেয়াল করে দেখি একটু, আমি তোমাদের যে প্রশ্ন পড়তে বলবো সেই প্রশ্ন তোমরা কি বলবা যে ভাইয়া ঠিক আছে আপনি যেহেতু বললেন আমি তাহলে সেটার সাথে একমত, তাহলে আপনি আমাকে বলবেন, বলার পরে আমি ইনশাআল্লাহ উত্তর করব। শুরু করতেছি। 1 নাম্বার, কত সালে পলাশির যুদ্ধ শুরু হয়? এই বইয়ের মানে দ্বিতীয় পত্রের বইয়ের প্রথম এমসিকিউ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, প্রথম এমসিকিউ এটা, কত সালে পলাশির যুদ্ধ শুরু হয়। আচ্ছা তোমরা একটু আমার শুরু করো তো, সহজ এমসিকিউ দিয়ে শুরু করব, এরপরে ধাপে ধাপে আমরা ইনশাআল্লাহ কঠিন এমসিকিউর দিকে আগাবো। সবাই একটু উত্তর করার চেষ্টা করবা এবং ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, এবং ক্লাসটা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মাঝখানে একটু শেয়ার করে দিবা যাতে সবাই বুঝতে পারে যে আমরা লাইভে আসি। খ নাম্বার, আমাদের উত্তর অলরেডি শুরু হয়ে গেছে। এফআরবিতে ভালো কিছু না, ইনশাল্লাহ দারুণ কিছু হবে। খ নাম্বার, অনেকেই বলতেছে খ নাম্বার যে ভাইয়া 1857 সাল থেকে। আচ্ছা এবার একটু আমি প্রশ্ন করি, লেজুরে প্রশ্ন একটু করি তো তাহলে ভাইয়া সিপাহী বিপ্লব কত সালে হয়েছিল? এটা কি কেউ বলতে পারবে? একটু বলতে পারবে? এটা একটু বলতে পারবে কেউ? সিপাহী বিপ্লবটা আসলে কত সালে হয়েছে? সিপাহী বিপ্লবটা কত সালে হয়েছে? একটু আওয়াজ দিও। লেজুরে প্রশ্ন, আমি একটা কোশ্চেন করার পরে সেই কোশ্চেনের সাথে আরও যেগুলো কোশ্চেন আছে সেগুলোও জিজ্ঞেস করব, সেগুলোরও উত্তর দিবা। এগুলো হচ্ছে এক একটার সাথে কানেক্টেড কোশ্চেন, ঠিক আছে? কানেক্টেড কোশ্চেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন সিপাহী বিপ্লবের যে প্রশ্নটা আছে এটা ক নাম্বারে আসে? এটা কোন নাম্বারে আসে? ক নাম্বার। এই যে একদম সঠিক, প্রথম উত্তর দিছে হচ্ছে তাসমিনা আক্তার, 1857 সাল। তারপরে অ্যাসলট জামান 1857, রাহুল 1858। আচ্ছা 57, সবাই বলতেছে 57 সাল, তাহলে কি? তাহলে উত্তরটা আমরা 57 সালই ধরে নিলাম নাকি? 57 সালে আমরা ধরে নিলাম। এবং 58 সালের ঘটনাটা কি হয়েছে? 58 সালে আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে? ভারতবর্ষে আসার জন্য কি সুলুবুলু ভালো করে করছে, তাই না? তারপরে কত সালে? 1864 সালে কিসের যুদ্ধ হয়েছিল? একটু কমেন্ট করো তো দেখি, এটাও কিন্তু প্রথম অংশেই আছে। 1864 সালে কিসের যুদ্ধ হয়েছিল? 1864 সালে কিসের যুদ্ধ হয়েছিল? একটু আমাকে বলতে হবে, এটাতে যুদ্ধের নাম বলতে হবে, যুদ্ধের নাম বলতে হবে।
ফার্স্টে আমি অ্যান্সার করছি স্যার, সামিয়া দেখতে পারি নাই। একটা এমসিকিউ এর সাথে সাথে আরো এমসিকিউ পড়বো। 1864 সালে কি হয়েছিল একটু বলো তো দেখি। এই যে দেখো বর্ণা রানী, ও বলছে যে আসছিল আমাদের টেস্ট এক্সামে বর্ণনামূলক প্রশ্নে, এইটা তার মানে কথার সাথে কাজের মিল পাইছো। একটু ভরসা রাখো, ইনশাল্লাহ ভালো পরীক্ষা দিবা। এই যে তাহমিনা, বক্সারের যুদ্ধ, তার মানে পড়লাম কয়টা এমসিকিউ? একটা। কোথায় থেকে? পলাশির যুদ্ধ থেকে। 100 বছর পরে আসলাম কি? সিপাহী বিপ্লবে আসলাম। 5 বছর পরে কই গেলাম? সরি 5 বছর কই হলো, 4 আর 3 7, 7 বছর পরে কই গেলাম? বক্সারের যুদ্ধে গেলাম। ঠিক আছে, চেঞ্জ, নো মোর আলাপ। 35 সালে ভারত শাসন আইনের শাসন সংক্রান্ত বিষয়কে কয় ভাগে ভাগ করা যায়? এই যে খাতায় একটু উঠাই নাও, 2 নাম্বার এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, খাতায় একটু উঠাই নাও সবাই। 2 নাম্বার এমসিকিউটা একটু উঠাই নাও। ভাইয়া বক্সারের যুদ্ধ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তওবা 1800 বলে ফেলছে, আমার ভুল হয়ে গেছে। 1764 সালে প্রথমে হচ্ছে পলাশির যুদ্ধ, তারপরে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধের মাধ্যমে পুরা ভারতের অবস্থান ক্লিয়ার করে তারা, করার পরে 100 বছর পরে হচ্ছে সিপাহী বিপ্লব তৈরি করে। আমার ভুল হয়ে গেছে, সরি সরি সরি। 1764 ছিল, আমার দেখতে ভুল হয়ে গেছে, দুঃখিত। আচ্ছা, কি বলতেছে? কেন্দ্রীয় এবং প্রশাসনিক শাসন ব্যবস্থা মনে হচ্ছে 2 এর ক বলতেছে, অনেকে বলতেছে 4 ভাগে। দেখো অপশনের সুবিধায় উত্তর হচ্ছে কি 3 ভাগে। এখন খেয়াল করে দেখো, কেন্দ্র, প্রশাসন, অঞ্চল, খেয়াল করে দেখবা 35 সালের ভারত শাসন আইন তোমরা যদি ভালো করে পড়ো, তোমাদের কিন্তু সিকিউরের জন্য দিয়ে দিয়েছিলাম। 35 সালের ভারত শাসন আইন যদি তুমি পড়ো, এখানে কয়েকটা জিনিস তৈরি হয়। এক, ভারতের ভবিষ্যতের শাসনতান্ত্রিক রূপরেখার পাকাপোক্ত নিয়ম হচ্ছে কি 35 সাল। এই 35 সালে কেন্দ্রীয় দ্বৈত শাসন চালু হয়। 19 সালে কি ছিল? প্রাদেশিক দ্বৈত শাসন ছিল। এরপরে শাসনতান্ত্রিক রূপরেখায় কি করা হয়? কেন্দ্রকে আলাদা করা হয়, প্রদেশকে আলাদা করা হয়। কেন করা হয়? প্রদেশে সবথেকে, কেন্দ্রে সবথেকে ক্ষমতাধর মন্ত্রণালয় দেওয়া হয়, প্রদেশে কি দেওয়া হয়? গরু চুরি, খামার চুরি, মুরগি চুরি, এই টাইপের দেওয়া হয়। তাহলে বুঝতে পারছি আমরা কয় ভাগ? 3 ভাগ পড়বো আমরা সব সময়। এরপর দেখো, বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? এই প্রশ্নের উত্তর যারা পারবে না তারা পরীক্ষায় 1 মার্ক বেশি পাবে, এবং এখান থেকে কিন্তু সিকিউ আসবে ইনশাল্লাহ। এখান থেকে কি হবে? সিকিউ আসবে ইনশাল্লাহ। আচ্ছা, 11 সাল, হ্যাঁ, যেটাকে যুগ্ম বলা হচ্ছে সেটাই হচ্ছে আঞ্চলিকের অবস্থা। যেটাকে যুগ্ম সেটাকে আঞ্চলিক অবস্থা বলা হচ্ছে। যুগ্ম মানে কি? তার নিচের স্টেট, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, তার মানে তার ডাউন স্টেজটা। আঞ্চলিক মানে কি? একবারে নিচেরটা, সেম জিনিস। 11 সালে রদ করা হয়। আচ্ছা, এবার বলো তো দেখি 11 সালের কত তারিখে? কত তারিখ? তারিখ কারো মনে আছে? তারিখ কারো মনে আছে? কত তারিখে ফরমান বলে বাদ দেওয়া হলো বঙ্গভঙ্গ রদটা? তারিখ মনে আছে কারো?
সবাই মনে হয় ভুলে গেল রে। এই প্রশ্নের উত্তর যারা ভুলে গেছে তাদের নামে মানহানি মামলা করবো রে। তোমাদের তো পরীক্ষা দেওয়ার কোনো যোগ্যতা বলতে আমি কিছু দেখতেছি না। আচ্ছা, টেস্ট এক্সামে আসছে, দেখছো, খেয়াল করো, 12 ডিসেম্বর। সামিয়া, রোশনি, আন্দাজে বলছি, কংগ্রাচুলেশন। দেখো 12 ডিসেম্বর কি করলো? সম্রাট পঞ্চম জজের অধীনে কোথায়? দিল্লিতে। কোথায়? দিল্লিতে। দিল্লি কা লাড্ডু খায়া তো ভি পছতায়া, দিল্লি কা লাড্ডু নেহি খায়া তো ভি পছতায়া। বুঝতে পারছো ব্যাপারটা? এবার দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? এই যে এই প্রশ্ন নিয়ে এখন সবার যুদ্ধ লাগে যাবে, তাই না? এখানে যদি আরেকটা বলতাম যে 1601, তাহলে আরও যুদ্ধ লাগে যেত। তাহলে উত্তর কোনটা হচ্ছে? 1600 সালে। 1600, এটার কোনো 19 আর 20 হবে না, ঠিক আছে? 1600। তাহলে একটু আমাকে বলো তো, ফোর্ট উইলিয়াম দুর্গ তাহলে কবে হলো? ফোর্ট উইলিয়াম, ফোর্ট উইলিয়াম কত সালে? ফোর্ট উইলিয়াম কত সালে? 12 ডিসেম্বর মনে হয় দিয়ে কাজ হবে না রে। চার জানতা, ভুল জানতা ভাই। হ্যাঁ, এটা গণিত ক্লাস। আজকে তোমাদের একটু সালগুলা প্র্যাকটিস করাচ্ছি, এগুলা থেকে আসবে কিন্তু। একটু আমাকে বলবা ফোর্ট উইলিয়াম দুর্গটা কত সালে? 1700 সাল। কংগ্রাচুলেশন, উত্তর ভুল। 1700 সালে, কংগ্রাচুলেশন, উত্তর ভুল। তোমাদেরকে কংগ্রাচুলেশন দিতে আমার এত ভালো লাগে। ফোর্ট উইলিয়াম দুর্গ তোমরা ভুলে গেছো। ভালো করে বলো, ভালো করে বলো। 1700 সাল, সাবাস। আর কেউ, এমন কেউ কি আছে যে বলতে পারলো 98? একটা পাইছি, কাছাকাছি একটা পাইলাম। 1601 সালে, সাবাস। মানে ওরা এসেই আগে মানে দখল করা শুরু করলো, তাই না? ওদের দুনিয়াতে কাজ নাই, নামার পরেই দুর্গ বানাও, দুর্গ বানায় বাংলাদেশ স্বাধীন করো। আচ্ছা দেখো, 96 সালে, খেয়াল করে দেখো, তোমরা অনেক ভুল উত্তর দিছো, অনেক ঠিক উত্তর দিছো। একটু আমি তোমাদের সমাধান করে দিই। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ শুরু হয় হচ্ছে 1696 সালে, ঠিক আছে? নির্মাণটা প্রাথমিকভাবে শেষ হয় হচ্ছে 1706 সালে। নির্মাণটা আবার শুরু হয় হচ্ছে 1757 সালে, বুঝছো? এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে দেবো কত সালে? দেখো, ফোর্ট উইলিয়াম দুর্গটার আনঅফিসিয়ালি কাজ শুরু হয়, শেষ হয় কবে? 99-এ। ফোর্ট উইলিয়াম দুর্গ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কবে? 17 সালে। কিন্তু তোমাদের বইয়ে কি আছে? তোমাদের বইয়ে এক জায়গায় দেওয়া আছে 98 সাল, এক জায়গায় দেওয়া আছে 99 সাল। এখন দেখো, যারা যারা 1798 বলছো, তোমরা কানের নিচে ডিব্বা বাজাও।
দেখো আমি বেসিক টু অ্যাডভান্স ব্যাচের স্লাইডে পড়াই দিছিলাম 1698 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে। কার অনুমতি নিয়েছিল? সম্রাট জাহাঙ্গীরের 1613 সালে এক ফরমান বলে বাণিজ্য কুঠির স্থাপন করছিল সুরাটে। তার মানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটা? অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে 1698। উত্তর কোনটা? 1698। পরীক্ষার খাতায় এটা যেন জীবনে আর কোনোদিন ভুল না হয়। এতক্ষণ পর্যন্ত তোমরা যতগুলা দুর্গ স্থাপন করছো ততগুলা দুর্গ স্থাপন হয়ে গেলে ব্রিটিশরা 1 বছরের মাথায় পুরো ভারতবর্ষ ছেড়ে চলে যেত। বুঝতে পারছো? মানে যতগুলা দুর্গ তোমরা স্থাপন করছো। ওকে, পরবর্তীতে যাই আমরা। অনেক টাইম চলে গেল তাই না? চলো আগাই। দ্বিজাতি তত্ত্বের রূপকারকে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্বিজাতি তত্ত্ব থেকে তোমাদের এমসিকিউ আসবে ইনশাআল্লাহ। দ্বিজাতি তত্ত্ব থেকে এমসিকিউ আসবে ইনশাআল্লাহ, নো মিস। নো মিস। একজন আমার নাম লেখছে তৌসিফ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রাব্বি মিন কুল্লি জামি ওয়া তাবিল্লাহ, লা হাওলা ওয়া নাউজুবিল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ, রাব্বি মিন কুল্লি জামি ওয়া তাবিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আল্লাহ, আমাকে বিতাড়িত শয়তান থেকে তুমি রক্ষা করো। এই শয়তানরা আমার নামও মনে রাখিনি আল্লাহ। এই শয়তানদের তুমি শিক্ষা দাও। এটা মিলাদের ব্যবস্থা যদি করা যাইতো, মিলাদ পরে শয়তানদের জন্য দোয়া করতাম। থাক। দেখো 5 নাম্বার কি বললাম? রূপকারকে? শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, মোহাম্মদ আলী জিন্না, নবাব স্যার সলিমুল্লাহ। তাহলে কি? খুবই সুন্দর উত্তর, জিন্না। আচ্ছা, এরপরে আসো 6 নাম্বার। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় কত সালে? 6 নাম্বার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নাম্বার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু বলো তো দেখি 6 নাম্বারের উত্তর কি হয়? 6 নাম্বার। এরপরে কিন্তু আমরা টানা আগায় যাব, তখন কিন্তু উত্তর দেওয়ার সময় পাবে না। ছয় নাম্বারের উত্তর এটাও ভুল করে রে। তোমরা কি করবা রে? এটাও এতগুলো উত্তর আসে। তাহলে উত্তর হচ্ছে 1919। এরপরে দেখো, ব্রিটিশের ভাগ করো শাসন করো নীতির উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করা, মুসলমানের স্বার্থ রক্ষা করা, হিন্দু মুসলমানদের প্রতি সম্প্রীতি প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করা। অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করা। 7 নাম্বার, আজকের লাস্ট। সাত নাম্বার, ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা। না ভাই না, অর্থনৈতিক ভিত্তি না ভাই, অর্থনৈতিক ভিত্তি না, দেরি আছে। 8 নাম্বার, কত সালের আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয়? 92, 9, 19, 35। 1919 সাল। এখন আমরা আগাইতে থাকবো। সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? এই প্রশ্ন তোমাদেরকে আগেই করে ফেলছি।
1857 সাল। মুসলিম লীগ প্রতিষ্ঠায় প্রধান ভূমিকাকার 10 নাম্বার, 10 প্রত্যেকটা 10-এ তোমাদেরকে উত্তর করব। দশের ক, সাবাস, তোরাই তো ভবিষ্যৎ রে, এই পৌরনীতির ভবিষ্যৎ তোরাই। উত্তর সঠিক। যারা যারা ভুল উত্তর দিছো, যারা যারা আব্দুল হামিদ খানকে মুসলিম লীগের প্রধান ভূমিকায় বানাইছো, তারা তারা আগামীকালকে আবার সুন্নত করবা। তোমাদের বুঝছো মুসলমানি আবার করানোর দরকার আছে। 11 নাম্বার, ভারতবর্ষের কোন আইনে প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয়? 19, 9, 35 নাকি 47? উত্তর হচ্ছে 19 সালে দ্বৈত শাসন ব্যবস্থার কোথায়? প্রদেশে। একদম ক্লাসের শুরুতেই স্পেসিফিকভাবে বলে দিছিলাম। 12 নাম্বার, বঙ্গভঙ্গ সংগঠিত হয় কত সালে? 1905 সালে। মুসলিম লীগ তাহলে কত সালে? 1906 সালে। 13 নাম্বার, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কে? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডাফরিন নাকি লর্ড রিপন? 13 নাম্বার প্রশ্নের উত্তর করো। 13 নাম্বার প্রশ্নের উত্তর করো। তেরো নাম্বারের খ। সবাই বলতেছে কর্নওয়ালিস, কংগ্রাচুলেশন। উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত হয়, ঠিক আছে? এটার কনসেপ্ট একটা মাথায় রাখবা। 14 নাম্বার, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝায়? দুটি জাতি সম্পর্কিত তত্ত্ব, দুটি প্রদেশ সম্পর্কিত তত্ত্ব, হিন্দু মুসলিম এক জাতি স্বাধীনতা সম্পর্কিত তত্ত্ব। কোনটা? দ্বিজাতি তত্ত্বের ভিত্তি কোনটা? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে দুটি জাতি সম্পর্কিত তত্ত্ব, যে হিন্দু মুসলিম দুটি আলাদা সম্প্রদায়, তাদের একসঙ্গে থাকার কোনো মানে হয় না, এটাই হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। আগাও। 15 নাম্বার, কোন সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করার জন্য রানী এলিজাবেথের নিকট থেকে অনুমতিপত্র লাভ করে? 15 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় কিন্তু একদম আসার মতো। উত্তর হচ্ছে জাহাঙ্গীর মামা। জাহাঙ্গীর মামার মাধ্যমেই কত সালে? 1613 সালে এক ফরমান বলে, ফরমান মানে চিঠি বলে, ব্রিটিশরা বাংলাদেশে বা তৎকালীন ভারতবর্ষে আগমন ঘটাইছিল। কি বলছিল? যে তোমাদের দেশ তোমাদেরই থাকবে, আমরা শুধু ব্যবসা করব। এই ব্যবসার কথা বলে সব কিছু ব্যবসা নিয়ে চলে গেছে। 16 নাম্বার, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে? অ্যালান অ্যাক্টিভিয়াম হিউম, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু নাকি লর্ড ডাফরিন? উত্তরটা কি? অ্যালান অ্যাক্টিভিয়াম হিউম। কার অনুমতি নিছিল? সাহায্য নিছিল? ডাফরিনের সাহায্য নিছিল। আচ্ছা, কত সালে আইনের মাধ্যমে বার্মাকে ভারত থেকে পৃথক করা হয়? এই বেটা চলে গেছে অপশন, কেন জানি। আচ্ছা, এখানে আমি অপশন দিয়ে দিচ্ছি, এখানে অপশন হারাই গেছে। 1935, 1920, 1919, 2025। উত্তর করো। 17 নাম্বারের উত্তর করো। 17 নাম্বারের উত্তর করো দেখি।
এই তো 35 সাল, সাবাস। 20 সাল, সাবাস। 35 লাখে ডিলিট করে দিছো, দেখতে পারছি। 35, ইয়েস, সাবাস। 35, ভেরি গুড। 18 নম্বর দেখো, 35 সালে ভারত শাসন আইনের বিশেষ দিক কোনটি? যুক্ত নির্বাচন, যুক্তরাষ্ট্র ঘোষণা, প্রাদেশিক স্বায়ত্তশাসন নাকি ভারত বিভক্তি? 18 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 18 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। গ নাম্বার প্রাদেশিক স্বায়ত্তশাসন, সাবাস, ভেরি গুড, অনেক খুশি হইলাম। 19 নাম্বার মুসলিম লীগ কত সালে গঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে 26। যারা যারা 27 ব্যাচের আছো তাদের জন্য এই কোশ্চেন গুরুত্বপূর্ণ, তোমাদের কলেজে এরকম আন্ডামার্কা কোশ্চেনই দিয়ে দেয়। এবার দেখো, মুসলিম লীগ কত সালে গঠিত হচ্ছে? 6 সালে। 20 পলাশির যুদ্ধে কে পরাজিত হয়? তিতুমির, জাহাঙ্গীর, সিরাজউদ্দৌলা নাকি ক্লাইভ? উত্তর হচ্ছে রবার্ট ক্লাইভ, তাই না? হ্যাঁ, সাবাস। ভারতবর্ষে দ্বিতীয় তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? ভারতবর্ষের প্রবক্তা কে ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেহেরু, গান্ধী, জিন্না নাকি ফজলুল হক? উত্তর হচ্ছে জিন্না। ওই পাশেও জিন্না, এই পাশেও জিন্না। ফোর্ট উইলিয়াম দুর্গ গঠিত হয়েছিল জওহরলাল নেহেরু। আচ্ছা, এখানেও অপশনটা আসে নাই, যাই হোক, আচ্ছা এটা স্কিপ করে গেলাম। লর্ড মর্লেমিন্টো সংস্কার আইন পাশ হয় কোন সালে? 5, 9, 11 নাকি 16? মর্লেমিন্টো কত সালে? উনিশ, সাবাস, কংগ্রাচুলেশন। আচ্ছা, 24 কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কালকে যারা যাদের পরীক্ষা ছিল সবাই তো জ্বালাই মারছে আমাকে এই প্রশ্নের জন্য। দেখি বলো তো, দেখি এবার 24 নাম্বার এটা কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল? বারবার পড়াইছি, বারবার পড়াইছি, তারপরেও ভুল করে, তারপরেও ভুল করে। আচ্ছা, ভিকারুল মুলুক না রে ভাই, ভিকারুল মুলুক ভাই। দেখো, খেয়াল করে দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটাতে অনেকেই স্যার সলিমুল্লাহকে ভাবে, অনেকেই ভিকারুল মুলুককে ভাবে। আমি বারবার বলি ভিকারুল মুলুক থাকলে ভিকারুল মুলুক অপশন থেকে উত্তর হয়ে যাবে। এখানে আবার অনেকের আগা খানের নামও দিয়ে দেয়, তো তোমরা ভিকারুল মুলুকের সভাপতিত্বটাই অ্যাকসেপ্ট করবা। যদি আগা খান থাকে তাহলে উত্তর আবার ভিকারুল মুলুক না থাকলে আগা খান হয়ে যাবে। কন্ট্রাডিক্টরি কোশ্চেন। 25 নম্বর দেখো, 35 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন, দ্বৈত শাসন, সার্বজনীন ভোটাধিকার। কোনটা উত্তর হবে? 25 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খাতায় দয়া করে নোট করে নেবা। উত্তর হচ্ছে 1, 2, 3। 35 সালে তিনটাই দেওয়া হয়। 35 সালে কি দেওয়া হয়? তিনটাই দেওয়া হয়। 26 নাম্বার, কোন যুদ্ধের মধ্যে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের গোড়াপত্তন হয়? পলাশি, বক্সার, পানিপথ নাকি পূর্ণিয়ার যুদ্ধের মাধ্যমে? 26 নাম্বার প্রশ্নের উত্তর করো একটু জলদি। আজকে তোমাদের ক্লাসের উপস্থিতি একটু কম বলা যাচ্ছে, এটার কারণটা আমি আসলে জানি না।
তু 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 তারা। পলাশির যুদ্ধ। সাবাস সাবাস, তোমরাই তো জাতির সোনালী সূর্য, তোমরাই হচ্ছে ডুবন্ত অস্ত্র। এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয়েছিল? উত্তর হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা ক লেখে আরও 10টা ক বাড়াই দিছ, তাদের কি এক্সট্রা 2 নাম্বার দিবে নাকি? 28 নাম্বার, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয় কত সালে? 6, 9, 35, 47। উত্তর হচ্ছে 9 সালে। মল্লামিন্টের আইন যদি ভালো করে পড়ো, সেখানে পৃথক নির্বাচনের কথা উল্লেখ করা আছে। 29 নাম্বার, ব্রিটিশ শাসনামলে অধিকাংশ মুসলমান জমিদার তাদের জমিদারি হারানোর কারণ হলো ভূমি রাজস্ব বহুগুণে বৃদ্ধি পাওয়া, ওয়াকফ সম্পত্তি ব্রিটিশদের দখলে নেওয়া, বিপুল পরিমাণে নগদ অর্থ ব্যয় করা। বহুপদী প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে 1 এবং 2। বিপুল পরিমাণে অর্থ ব্যয় করার কোনো অপশন বইয়ে দেওয়া নাই। কবে দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করা হয়? 40 সালের 21 মার্চ, 40 সালের 22 মার্চ, 40 সালের 23 মার্চ, নাকি 40 সালের 25 মার্চ? 30 নাম্বার প্রশ্নের একটু উত্তর করো তো দেখি। 30 নাম্বার প্রশ্নের একটু উত্তর করো আমার ভাইরা। প্রশ্ন নাম্বার 30, তোমার ঘরে চলে যাবে 1 বালতি বিষ। সাবাস, এই ভুল উত্তর দেওয়ার কারণেই স্বাধীনতা অর্জন করতে 200 বছর লাগিয়ে গেছে। 23 মার্চই সঠিক উত্তর, আবার কনফিউশনেও থাকে। 31 নাম্বার, ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল গঠিত হয় কত সালে? বোনেরা কই যাবে? তোমরা মারা যাও। তাহলে উত্তর কত হচ্ছে? 85 সালে। 85 সালে কে? কংগ্রেসের মাধ্যমে। 85 সালে কে? কংগ্রেসের মাধ্যমে। আচ্ছা, এরপরে দেখো 32 নাম্বার, 35 সালের ভারত শাসন আইনে কোন রাজ্যকে বিভক্ত করা হয়? দিল্লি, ব্রহ্মদেশ, বিহার, নাকি উড়িষ্যা? 32 নাম্বার মোস্ট কনফিউজিং একটা উত্তর। মোস্ট কনফিউজিং একটা উত্তর। বিহার, সাবাস। উড়িষ্যা, সাবাস। উড়িষ্যা, সাবাস। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো ঝামেলাটা কোথায়। 1935 সাল যদি আমরা বিশ্লেষণ করতে যাই, এখানে 2-3টা জায়গা ভাগ হয়ে যায়। এখান থেকে ব্রহ্মদেশও ভাগ হয়, বিহারও ভাগ হয়, উড়িষ্যাও ভাগ হয়। তবে ফ্যাক্টটা কি? 35 সালের আইনের কথা বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে 35 সালেই ভাগ হয়? না, আইনের কথা যখন বলছে, যদি আইনের কথা বলে তাহলে উত্তর হচ্ছে ব্রহ্মদেশ। যদি আইনের কথা বলে উত্তর হচ্ছে উড়িষ্যা। এখন কথা হচ্ছে ভাইয়া, উড়িষ্যাও আছে, ব্রহ্মদেশও আছে, তাহলে কোনটা উত্তর দিব? দুইটার মধ্যে যে কোনো একটা দিলেও পরীক্ষার খাতায় রাইট নাম্বার পাবা, 1 নাম্বার কাটা যাবে না। দুইটাই করা হয়। এটা করা হয় 36 সালে, এটা পরিকল্পনা নেওয়া হয় 35 সালে। একই জিনিস, আইনের কারণে আছে। তবে বিহার উত্তর দিলে উত্তর হবে না। কথা ক্লিয়ার? চলো পরের অংশে যাই। দেখো 33 নাম্বার, কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করে? 33 থেকে এমসিকিউ আসবে ইনশাল্লাহ, 100% মিলাই নাও। 33-এর উত্তর করো জলদি, 33-এর উত্তর করো। তেত্রিশ উত্তর হচ্ছে না। আর ক্লাসে এত কম স্টুডেন্ট কেন আমি বুঝলাম না আসলে। পৌরন্তী ক্লাসে এত কম স্টুডেন্ট হলে হবে? পোলাবেন কি ঘুমাই গেছে না মারা গেছে?
চিন্তা করে দেখো, বনি ভাই মানুষটার জন্য আমার সবসময় খুব ভালো লাগে। চিন্তা করে দেখো বনি ভাই কি ভালো, বনি ভাই এত ভালো, আমার নুরানি চেহারা সে দেখতে পাচ্ছে না। আর একটু আগে কালাই রুটি, মাংস, ঝাল, বেগুন ভর্তা খাচ্ছে বসে, এখন বসে খাচ্ছে। চিন্তা করছো ভাইয়ে ভাইয়ের সম্পর্কে খাওয়া কত বড় একটা সমস্যা। চেহারা দেখতে পাচ্ছে না, টেনশন হচ্ছে। এদিকে ক্লাস নিতে যে আমার ক্ষুধা লাগে গেছে। নগদে প্রমাণ দিলাম। এই যে দেখো তোমাদের পাভেল ভাইয়া পোস্ট করছে, জিয়াউল হক পাভেল পোস্ট, বনি ভাইয়ের এলাকার কালাই রুটি নিয়ে এসছি। भाई के साथ यही होता है भाई, इंसाफ नहीं होगा। আর কিছু বললাম না, জনগণের কাছে আমি দিলাম। এ জনগণ সিদ্ধান্ত নেবে ইউনূস সরকার টিকবে না, এ জনগণ সিদ্ধান্ত নেবে। আমি তোমাদের কাছেই দিলাম। এখন কমেন্টের রিপ্লাই দেওয়ার দায়িত্ব তোমাদের। না, শান্তি পাইলাম না, গরম লাগে গেছে। ভাই এটা কি করলো, অন্যায় করে ফেললো। না, পেটের খিদে আগে নাকি ক্লাস আগে রে? তোমরাই বলো, পেটের খিদে আগে নাকি ক্লাস আগে? না, চলো শুরু করি। 33 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হচ্ছে লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করছিল। এবার দেখো 34 নাম্বার, দেখো দ্বিজাতি তত্ত্বের মূল ভিত্তি কি ছিল? আঞ্চলিকতা, সংস্কৃতি, ধর্ম নাকি অর্থনীতি? উত্তর হচ্ছে ধর্ম। হিন্দু মুসলিম দুইটা পৃথক জাতি, এই জাতিগুলা আলাদা আলাদা থাকতে হবে। এই জাতি কি আলাদা আলাদা থাকতে হবে। 35 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটা? যুক্তরাষ্ট্রের সরকার, ভারত সচিবের পদ সৃষ্টি, পৃথক নির্বাচন ব্যবস্থা, প্রদেশের দ্বৈত শাসন। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এখানে ফাইনালি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থাকে সেট আপ করা হয়। আচ্ছা, এবার দেখো 35, আচ্ছা নোট মারা গেছে, একটু অপেক্ষা করো, স্লাইড নাই হয়ে গেছে আর কি। না, তোমরাই বিচার করো এটা কোনোভাবে কি মানা যায় বলো? মানবতা নাই ভাই, মানবতা কালাই রুটি খাইতে গেছে। মানবতা আজকে কালাই রুটি খাইতে গেছে, মানবতা নাই। একটা মানুষ ক্ষুধার তাড়নায় বেদনায় আক্রান্ত, তাকে কি দেওয়া হয়? তাকে দেওয়া হয় ভাই আপনি ক্লাস নেন। কত বড় অরাজকতা! নেট মারা যায় না রে ভাই, স্লাইড হারাই গেছে। আসো তো একটু, স্লাইড আরে শেষ হয় না রে, বহুত দেরি আছে। স্লাইড মারা গেছে, বোর্ড মারা গেছে নাকি দেখো তো। কেবল আসলো নাকি? ইম্পোর্ট ফাইল, এমনিতেই দেরি, তারপরে বোর্ড নখরা করা শুরু করে দিছে। হয়ে গেছে কি, পেটে কি কালাই উঠে গেছে? কেলা গেছে, এটা কেলা। গরিবের জন্য কলাই যথেষ্ট। পিয়াস খেয়ে আসেন ভাই, কি করবো রে, টাকা নাই কাছে রে, গরিব। আপনার জন্য কষ্ট লাগতেছে ভাইয়া, তোমাদের মতো ফেক কষ্ট আমরাও পাইছি। যখন এই যে স্যার এসে বলতো যে তোমাদের জন্য সকালে ভোর থেকে ঘুম থেকে উঠছি, তখন আমরাও স্যারের দিক তাকায় থাকতাম, হ্যাঁ কি করছিস মস্ত। আমরাও বলছি এরকম, তোমরাও এরকম বললে আমরা বুঝি। অনলাইনে কি পরিমাণ ভণ্ড আছে আমরা পড়াই তো আমরা জানি। তোমরা যে বলতেছো ভাইয়া আপনার জন্য কষ্ট লাগতেছে, ভাইয়া বাসায় আসেন দাওয়াত, এটা সব মিথ্যা কথা। গুণা কেন বাড়াচ্ছ? হ্যাঁ,
ভাই বাদ দেন। টাকা আমি দিব। কত টাকা দিলা তোমরা? বিকাশ নাম্বার দিব নাকি ভাই? বিকাশ নাম্বার দিব নাকি? কমেন্টে একটা বিকাশ নাম্বার দেই, তখন তোমরা আবার বলেছে ভাইয়া উপহার তো উপহারই হয়, 0.5 হলেও তো উপহার। তোমাদের বয়স পার করে আসছে ভাই, ভুড়ি এমনি হয়েছে। থামেন থামেন। এত সময় লাগে, কত বড় স্লাইড ভাই? বেশি না তো, 200 পাতা। পিডিএফ হলো সমস্যা ছিল না, স্লাইড তো এখানে প্রবলেম। তার পিডিএফ করে দাও তাহলে, তাহলে আর ঝামেলা হবে না। নোট বাদ দিয়ে দাও তাহলে, ওই যে ওই সিস্টেম করা যাবে। ওখান থেকে যাবেন? হ্যাঁ তাহলে ওটা করে দাও, তাড়াতাড়ি হবে তাহলে। এই আবার মরে গেলে তো আবার আমি আটকে যাবো। রেজুলেশনটা ভালো আসবে ওখানে। হ্যাঁ দিয়ে দাও। চেক করার প্রয়োজন নাই। না নো সেফ। এটাতে তো ওনারে কেউ বাপ মাই থামাইতে পারে না ভাই। এটা নাই। এটা নাকি ভাই দ্বিতীয় পত্র থেকে একটা পাঁচ। হ্যাঁ এক পাস। আয় বাবা আয়। আয় ফুল স্ক্রিন, খালি টানবো তাই না? কত দূর গেছিলেন? আগে চলে যাই, তাড়াতাড়ি চলে যেতে পারবো ওখানে। হ্যাঁ 36-এ ছিলাম। এটারই 36? ইয়েস। এই নো পিয়াস, এটা সাইড নাই? দিস ইজ নট। না না বাবা, এগুলা একটা থাম থাম, ধৈর্য ধর। উই আর চেকিং। শুরু হবে পলাশির যুদ্ধ থেকে। দেশ ঠিক করে দিচ্ছি। একজন লিখছে সিয়াসিড খান। যেদিন থেকে সিয়াসিড খাবো সেদিন থেকে তো তোমাদের পড়ানোই বাদ দিয়ে দেবো। কত টাকা হলে? অত টাকা হলে তো পড়ানোই বাদ। প্রথম নাম্বার 7 থেকে 10, এটা 2 নম্বরটা। দ্বিতীয় পত্র 1 থেকে 5। ইয়েস। কত দূরে আছেন? 36। আগেই চলে যায় 36-এ দিয়ে এখানে পেজ সিলেক্ট করা যায় নাকি? হ্যাঁ 36 মানে 72। 72-এ যাবো? হ্যাঁ 72-এ যাও। 7-2। ভাইয়া কেমন আছেন? ছি দুষ্ট, এভাবে কথা বলো কেন? গেল না ভাই, না কি হলো? একটু আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ এমনি বললাম। বেশি নেমে গেলাম নাকি আমরা? অনেক বেশি চলে গেছে। 74 ভাই, খুব বেশি না। আসি 36-এ, স্লাইড তো ডাবল আছে এই জন্য বললাম। এই যে দেখো পিয়াস। জীবন ক্রস হয়ে যাইতেছে আর তোমার থাকলো। কেটে ফেলাম। ভাগ। আচ্ছা 39 তো তোমরা দেখে ফেলছো, তারপরেও পড়ায় নেই যে 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে কোন প্রদেশকে বিভক্ত করা হয়? বঙ্গ, পূর্ব বাংলা ও আসাম, বাংলাদেশ নাকি বাংলা প্রেসিডেন্সি? তৎকালীন সময় অন্য কোনো নাম ছিল না, নাম একটাই দেওয়া হতো, বাংলা প্রেসিডেন্সি। অর্থাৎ পুরা বাংলা মিলে একটা রাষ্ট্র ছিল, সেটার নামে বাংলা প্রেসিডেন্সি। কলকাতাতে গেলে তোমরা এই ভাইবগুলো আগের পাবা অবশ্যই। আচ্ছা 40 নাম্বার খেয়াল করো। এক জাতি এক রাষ্ট্র কোন তন্ত্রের মূল মন্ত্র? মানে একটা জাতি একটাই হচ্ছে রাষ্ট্র, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি? দ্বিজাতি তত্ত্ব, কৃষক প্রজাতত্ত্ব, প্রজাতত্ত্ব নাকি স্বদেশী তত্ত্ব? খেয়াল করে দেখো, এখানে কিন্তু অনেকেই স্বদেশী তত্ত্ব দেখাবে, কিন্তু উত্তর হবে হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। 41 নাম্বার, মল্লমিন্টো সংস্কার আইন বৃদ্ধি পেয়েছিল আইন পরিষদের সদস্য সংখ্যা, সদস্যদের স্থায়িত্ব, প্রাদেশিক আইন পরিষদের আয়তন, কোনটা বৃদ্ধি পেয়েছিল? তাহলে খেয়াল করো 1-2, 1-3, 2-3 নাকি 1-2-3? উত্তর হচ্ছে 1 এবং 3। ঠিক আছে, 1 এবং 3। 42 নাম্বার দেখো, ব্রিটিশ সরকার 1919 সালে এবং 35 সালের ভারত শাসন আইন পাশ করেন।
ক নাম্বার ভারতবর্ষের সাংগঠনিক সংকট নিরসনের জন্য, খ নাম্বার ব্রিটিশ রাজত্ব পাকাপোক্ত করার জন্য, গ নাম্বার ভারতবর্ষকে স্বাধীনতা প্রদানের জন্য, ঘ নাম্বার আমলাদের সুবিধা প্রদান করার জন্য। তাহলে কি 42 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ, একটু খাতায় দয়া করে নোট করে নিবা। উত্তর হচ্ছে ভারতবর্ষের সাংগঠনিক সংকট দূর করার জন্য, অর্থাৎ কি যে ভারতবর্ষে যে এতগুলো সংগঠন আছে এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কি আরেকটা আইন দিতে হবে। আইন মানেই নিয়ন্ত্রণ, তারপরে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি 19 এবং 35 সালে শুধু আইনই বানাই গেলাম। এবার দেখো 43 নাম্বার, মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ইংরেজদের প্রতি মুসলমানদের আনুগত্যবোধ, 2 নাম্বার মুসলমানদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, 3 নাম্বার অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্পর্ক উন্নয়ন। তাহলে মুসলিম লীগের জীবনের উদ্দেশ্য তাহলে কি ছিল? তোমাদের কিন্তু মুসলিম লীগের উদ্দেশ্য আমি পড়তে বলছিলাম খ নাম্বারের জন্য। তাহলে খেয়াল করে দেখো, উত্তর হচ্ছে 3টাই, যে ভারতবর্ষের অন্যান্য সংগঠন আছে তাদের সাথে সম্পর্ক রাখবো আমরা, মুসলমানদের অধিকারও আদায় করব, আবার ইংরেজদের অনুগত্য পোষণ করব। ক্লিয়ার? চলো আচ্ছা, তোমরা ভাইয়া সাইয়া স্যারের সাথে 15টা আর এগুলো করে ডাকা বাদ দাও, বুঝছো? তোমাদের নিয়ত এবং মতিগতি সব খারাপ। স্যার বললে একবারই বলো, ভাইয়া বললেও একবার বলো, কিন্তু তার সাথে 36টা ভাইয়া যুক্ত করো না। আমি যদি পচানো শুরু করি তাহলে কিন্তু সিরে দৌড় দিবা। 44 নাম্বার, 35 সালে ভারত শাসন আইনের অন্যতম বৈশিষ্ট্য কোনটা? ভারত শাসন আইনের অন্যতম বৈশিষ্ট্য, তাহলে তোমাদেরকে কি পড়তে বলছিলাম, সাজেশন খুলে দেখবা, খেয়াল করে দেখো। ক নাম্বার ভারতীয় হাই কমিশনের পদ সৃষ্টি করা, পৃথক নির্বাচন প্রবর্তন করা, কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরি করা, নাকি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন করা? খুবই গুরুত্বপূর্ণ 44 নাম্বার, উত্তর হচ্ছে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র তৈরি করা। কে আমরা কি যুক্তরাষ্ট্র দেব, তোমাদেরকে ক্ষমতা দেব, যে ওয়াদা তারা 14 সালেও করছিল কিন্তু তারা পালন করে নাই। 11 আলিফ টান, একদম সেটাই। 45 ঢাকা সিটি কর্পোরেশনের জনসংখ্যা এবং পরিধি বৃদ্ধির কারণে সরকারকে উত্তর ও দক্ষিণ নামে দুটো সিটিতে ভাগ করছে। খেয়াল করে দেখো উদ্দীপক, কিছু লোক এজন্য সরকারকে সাধুবাদ জানায়, আবার অনেকেই এর সমালোচনাও করে। উদ্দীপককে বিবৃত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঘটনার মিল পাওয়া যায়? ঢাকা রাজধানী করা, বঙ্গভঙ্গ, খেলাফত ভেঙে দেওয়া, নাকি ঢাকা বিভক্তিকরণ? উত্তর হচ্ছে কি বঙ্গভঙ্গ তৈরি। কিভাবে? জনসংখ্যা এবং পরিধির উপর ভিত্তি করে দুইটাকে ভাগ করে দিছে। তার মানে কি ভাগ করো শাসন করো নীতি। নিউ কিছু পড়ান ভাইয়া, তুমি আমাকে নতুন একটা বই এনে দাও, 28 সালের একটা বই এনে দাও, আমি সেটা থেকে পড়াই দিব। 46 নাম্বার, উদ্দীপকে ঢাকা সিটি কর্পোরেশন ভঙ্গের যে কারণ দর্শানো হয়েছে সেই কারণ ব্যতীত বঙ্গভঙ্গের পিছনে সাদৃশ্য কারণ কি? অর্থাৎ বলছে যে উদ্দীপকে ঢাকা যে আলাদা হয়ে গেছে সেটার কারণ তো বুঝলাম যে জনসংখ্যা আর পরিধি, কিন্তু বঙ্গভঙ্গের এর পিছনে কারণগুলো কি ছিল? রাজস্ব আদায়, নাগরিক সেবা বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে 2 এবং 3। রাজস্ব আদায় ছিল না, অর্থনৈতিক কারণ ছিল, কিন্তু রাজস্বের কথা উল্লেখ ছিল না। তারা বলছিল যে আমরা নাগরিক সেবা বৃদ্ধি করব, আইন ভালো করব, তোমাদের সেবা দিব, হ্যান ত্যান দিব আর কি, কিন্তু দেয়নি। এবার দেখো 47 নাম্বার, পাকিস্তান আন্দোলনের ভিত্তিমূলে কোনটি ছিল? ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, দ্বিজাতি তত্ত্ব, নাকি পুনা চুক্তি? উত্তর হচ্ছে কি দ্বিজাতি তত্ত্ব। উত্তর হচ্ছে কি দ্বিজাতি তত্ত্ব ছিল এখানে। 48 নাম্বার দেখো, ব্রিটিশ ভারতে 35 সালের ভারত শাসন আইনের পর কার হাতে জরুরি ক্ষমতা ছিল? ভারত সচিব, গভর্নর জেনারেল, রাজ প্রতিনিধি, নাকি পার্লামেন্ট? খেয়াল করে দেখো 48 খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হচ্ছে গভর্নর জেনারেলের কাছে ক্ষমতা ছিল। এবার দেখো 49 নাম্বার, ভারতীয় কাউন্সিল আইনে 1892 সালের উদ্দেশ্য ছিল কাউন্সিলের সদস্য বৃদ্ধি করা, নির্বাচন নীতির প্রবর্তন করা, আইন পরিষদের ক্ষমতা বৃদ্ধি করা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খেয়াল করে দেখো। উত্তর হচ্ছে 1, 2, 3, 3টাই উত্তর হবে। এখানে যে বহুপদীগুলো আছে বহুপদীগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পঞ্চাশ নাম্বার,
ভারত মাত্র দুটি জাতি বসবাস করে, উক্তিটা কার? 50 নম্বর প্রশ্নের উত্তর দাও তো দেখি। 50 নম্বর প্রশ্নের উত্তর দাও তো দেখি। না ভাই না, এটাও না পারলে তো হবে না। হ্যাঁ সাবাস, উত্তর হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। যারা যারা নেহরু গান্ধীর নাম বলছো তারা তারা গান্ধীর সাথে দেখা করে আসো। 51 নাম্বার, মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো মুসলিম সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা, ব্রিটিশদের সাথে আন্দোলন করা, গণ সচেতনতা সৃষ্টি করা, নাকি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা? উত্তর হচ্ছে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে ক নাম্বার, মুসলিমদের স্বার্থ রক্ষা করা। অ্যাজ ওয়েল অ্যাজ যারা হচ্ছে কংগ্রেস করেছিল তারাও একই পন্থায় অবলম্বন করেছিল। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে? লিয়াকত আলী খান, খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী জিন্না, নাকি জুলফিকার আলী ভুট্টো? উত্তর হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। এরপর দেখো, বাঁশের কেল্লা নির্মাণ করেন কে? এখান থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা 100%। এমসিকিউ আসার সম্ভাবনা 100%। বাঁশের কেল্লা বারাসাত বিদ্রোহ। খেয়াল করে দেখো, উত্তর হচ্ছে তিতুমির। সরকারি অর্থের রক্ষণাবেক্ষণ সংসদের আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটি সংবিধানে কততম অনুচ্ছেদে বলা হয়েছে? 54 নম্বর প্রশ্নের উত্তর করো। চুয়ান্ন নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সিকিউতে আসছিল এটা, হ্যাঁ এই তো। চুয়ান্ন, বি 83 নাম্বার, না 85 থেকে হয়। 85, 54, 85। নিশাত ভালো উত্তর দিছ। হ্যাঁ, লিজা, জুই, আর কেউ না, বাকি সবাই পরে পরে দিছ। এবার দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথমকে গণবিদ্রোহ করেছিল, তাহলে গণবিদ্রোহ কে করছে? শহীদ তিতুমির গণবিদ্রোহ করছে, ঠিক আছে। এরপর দেখো 55 নাম্বার, 56 নাম্বার, নিচের কোন ঘটনাটির সাথে তিতুমিরের সম্পৃক্ততা রয়েছে? সিপাহী বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, ফরাজি আন্দোলন, নাকি কৃষক বিদ্রোহ? কোনটার সাথে সম্পর্ক আছে? কোনটার সাথে সম্পর্ক আছে? তাহলে উত্তর খেয়াল করো, বারাসাত বিদ্রোহ। তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ করেন কেন? যুদ্ধের প্রস্তুতির জন্য, ব্যবসা করার জন্য, বসবাস করার জন্য, নাকি শহর তৈরি করার জন্য? উত্তর হচ্ছে কি? যুদ্ধের প্রস্তুতির জন্য। 58 নাম্বার, খেয়াল করো যে তিতুমিরের আন্দোলনের সাথে জড়িত শিক্ষা বিস্তার, অনুকূল চেতনা সৃষ্টি, জমিদার নীলকরদের বিরোধিতা, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক নির্দেশনা দান। 58 নাম্বার প্রশ্নের উত্তর করো। 58 নাম্বার প্রশ্নের উত্তর করো। হ্যাঁ,
ভেরি গুড। 58 গ খাওয়া বলতেছ, খেয়াল করে দেখো একটু গুরুত্বপূর্ণ। কারণ কি, তিতুমিরের সাথে শিক্ষার কোনো সম্পর্ক নাই, তিতুমিরের সাথে শিক্ষার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। 59 নাম্বার দেখো, 1 জুলাই থেকে 30 জুন এই আর্থিক বছরের মধ্যে সরকারের আয় ব্যয়ের হিসাব সম্বলিত প্রতিবেদনকে কি বলা হয়? অর্থাৎ কোনো একটা বছরের 1 জুলাই থেকে শুরু হয়ে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত যে আয় ব্যয় আছে সেটাকে কি বলা হয়? বার্ষিক আয়, বার্ষিক ব্যয়, বার্ষিক বাজেট নাকি বার্ষিক উদ্বৃত্ত? তাহলে উত্তর হচ্ছে এটাকে বলা হয় বার্ষিক বাজেট বা ন্যাশনাল বাজেট। 60 নাম্বার খেয়াল করো, তিতুমিরের বিপ্লবী চেতনার লক্ষ্য ছিল না জমিদারদের উচ্ছেদ করা, সমাজ সংস্কার, ধর্মীয় শিক্ষার বিস্তার করা, শোষণমুক্ত সমাজ গঠন করা, রাজনৈতিক অর্থনৈতিক দিক নির্দেশনা তৈরি করা। ছিল না রাজনৈতিক অর্থনৈতিক দিক নির্দেশনা তৈরি করা, বাকি তিনটাতে তিতুমির অংশগ্রহণ করতেছিল। 61 নাম্বার, মোহামেডান লিটারেরি সোসাইটি গঠন করেন কে? খুব গুরুত্বপূর্ণ একটা উত্তর করো তো দেখে, খুব গুরুত্বপূর্ণ একটা উত্তর করো। 61 নাম্বার, ওকে, এটার উত্তর পারো না রে ভাই। লিটারেলি ক্লাব লতিফের ভাই, সলিমুল্লাহর কবে থেকে লিটারেলি ক্লাব হয়? বেঙ্গল প্যাক্ট কার উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য কি ছিল? ভারতবর্ষের স্বাধীনতা লাভ, হিন্দু মুসলিমদের ঐক্য সাধন, মুসলিম নেতৃত্ব প্রতিষ্ঠা করা, হিন্দু নেতৃত্ব প্রতিষ্ঠা করা। উত্তর হচ্ছে মুসলিম, হিন্দু মুসলিম ঐক্য সাধন করা। নবাব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয় কেন? সামাজিক কুসংস্কার দূর করার জন্য, আধুনিক শিক্ষায় মুসলমানদের উদ্বুদ্ধ করার জন্য, জমিদারি প্রথা রক্ষা করার জন্য, কৃষির উন্নয়ন করার জন্য। উত্তর হচ্ছে আধুনিক শিক্ষায় মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার জন্য। 64 নাম্বার, ব্রিটিশ শাসকদের পৃষ্ঠপোষকতায় শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটলেও মুসলমানরা পিছিয়ে ছিল, এর কারণ কি দায়ী ছিল? খেয়াল করে দেখো, অপশন 1, মুসলমানরা ইংরেজি ভাষা ও জ্ঞান বিজ্ঞানের শিক্ষা লাভ থেকে বিরত থাকে, ব্রিটিশ শাসকদের শুধু হিন্দুদের পৃষ্ঠপোষকতা দেয়, এক শ্রেণীর গোড়া মুসলমানদের ব্রিটিশদের বিরুদ্ধে প্রচারণা চালায়। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। উত্তর হচ্ছে 1, 2, 3, তিনটাই হচ্ছে সঠিক উত্তর। 65 নাম্বার দেখো, মুসলিম শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহ গৃহীত পদক্ষেপ হলো, পদক্ষেপটা কি বলছে? 1, এতিমখানা তৈরি করা, মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করা, আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করা। উত্তর হচ্ছে 1 এবং 3, কারণ 2 নাম্বারটা কার? লতিফ ভাইয়ের। 2 নাম্বারটা কার? লতিফ ভাইয়ের। 66 নাম্বার, বেঙ্গল প্যাক সম্পাদিত হয় কত সালে? 14, 16, 19 নাকি 23? বেঙ্গল প্যাক থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা 100, কোনো 19 আর 20 হবে না ইনশাল্লাহ। 1923 সালে। কিন্তু বেঙ্গল প্যাকটা সফল না হওয়ার কারণটা হচ্ছে কি? সফল না হওয়ার কারণটা হচ্ছে উনি মারা গেছিল, চিত্তরঞ্জন দাস। 67 নাম্বার দেখো, ভারতের সৈয়দ আহমদ বলা হয় কাকে? স্যার সৈয়দ আহমদকে, আব্দুল লতিফকে, নবাব স্যার সলিমুল্লাহকে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। কাকে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। সৈয়দ আহমদ বলা হচ্ছে আব্দুল লতিফকে। গুরুত্বপূর্ণ। কে দেশবন্ধু নামে খ্যাত? উত্তর হচ্ছে চিত্তরঞ্জন দাস বা সিআর দাস। কমেন্টে যদি সিআর দাস থাকে তাহলে সিআর দাস উত্তর হবে। 59 নাম্বার, কৃষক প্রজা পার্টি গঠন করেন কে? স্যার সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, একে ফজলুল হক নাকি মৌলানা ভাসানী? উত্তর হচ্ছে একে ফজলুল হক। কৃষক প্রজা পার্টি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%। তোমরা একটা খাতা লিখে নাও, খাতা একটু লিখে নাও, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%, সিকিউ হোক বা এমসিকিউ হোক। কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়? 50, 49, 48, 47? উত্তর হচ্ছে 49 সালে।
71 নাম্বার, কলকাতার ট্রেলার হোস্টেল, বেকার হোস্টেল এবং কারমাইকেলের কার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়? ফজলুল হক, আব্দুল লতিফ, সলিমুল্লাহ নাকি রামমোহন রায়? খুব গুরুত্বপূর্ণ, কার অবদান কোনটা, যারা পেইড ব্যাচে ছিল তাদেরকে কিন্তু বলে দিছি। 5 তারিখ থেকে 7 তারিখে ইনশাল্লাহ এফআরবিতে সিভিক্স আছে, খেলা হবে। উত্তর হচ্ছে একে ফজলুল হক। 72 নম্বর দেখো, 54 সালের পূর্ব পাকিস্তানের আইনসভা নির্বাচনের পর কে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে? 72 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আবারও বলছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। খাজা নাজিমুদ্দিন, নুরুল আমিন, শহীদ সোহরাওয়ার্দী নাকি ফজলুল হক? উত্তর হচ্ছে ফজলুল হক। কিসের নির্বাচনে? মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করে। কৃষিক্ষেত্রে শেরবাংলা লেখা ফজলুল হকের অবদান কি? ঋণ সালিসি বোর্ড, মহাজনী আইন প্রথা বাতিল করা, কৃষক প্রজাপাটির রোধ করা নাকি কৃষি ঋণ প্রণয়ন করা? উত্তর হচ্ছে কৃষি ঋণ প্রণয়নে উনি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 74 নম্বর, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করে? সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা নাকি ময়মনসিংহ? 74 নম্বর প্রশ্ন উত্তর দাও তো দেখি। 74 নম্বর প্রশ্ন উত্তর দাও তো দেখি। ভেরি গুড, 74, সাবাস। উত্তর হচ্ছে সিরাজগঞ্জ। আচ্ছা, 75 খেয়াল করো, শেরেবাংলা একে ফজলুল হককে খেতাব প্রদান করে কারা? বাংলার জনগণ, লাহোরের জনগণ, পাকিস্তানের জনগণ নাকি ঢাকার জনগণ? কোথাকার জনগণ আসলে খেতাব দেয়? উত্তর হচ্ছে লাহোরের জনগণ। 76 নম্বর দেখো, আওয়ামী মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কি ছিল? পূর্ব পাকিস্তানের স্বাধীনতা অর্জন করা, প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্জন করা, শক্তিশালী বিরোধী দল গঠন করা নাকি রাজনৈতিক ক্ষমতা লাভ করা? 76 নম্বর, খাতায় নোট করে নিবা। উত্তর হচ্ছে শক্তিশালী বিরোধী দল হওয়া। কার বিপক্ষে? মুসলিম লীগের বিপক্ষে। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ শব্দটি বাদ যায় কবে? উত্তর হচ্ছে 55 সালে। 55 সালে বাংলা একাডেমি ওরফে বর্ধমান হাউসকে স্থাপন করা হয়। 78 সালে ফারাক্কা লং মার্চ কত কার নেতৃত্বে হয়? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হক, মুজিব? উত্তর হচ্ছে ভাসানীর নেতৃত্বে। তোমাদের সিকিউ পরীক্ষায় ইনশাল্লাহ ভাসানী, একে ফজলুল হক, সলিমুল্লাহ মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইনশাল্লাহ। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়নের কমিটির সদস্য সংখ্যা কত ছিল? 30, 31, 34 নাকি 35? খুব গুরুত্বপূর্ণ, উত্তর করতে দেখি। খুব গুরুত্বপূর্ণ একটি উত্তর করতে দেখি। গ নাম্বার, সাবাস সাবাস, বাঘের বাচ্চা, বিলাতি কুত্তা। 80 নাম্বার, বাংলাদেশ সংবিধানের কয়টি অনুচ্ছেদ আছে? 149, 51, 52 নাকি 53? উত্তর হচ্ছে 153টি অনুচ্ছেদ আছে। এই এমসিকিউ গুলা টেস্ট এক্সামে আসছে, ইনশাল্লাহ ফাইনালেও পাবা ইনশাল্লাহ। 81 নাম্বার, বাংলাদেশের প্রথম সংবিধান রচিত হয় কত সালে? 72, 71, 73 নাকি 74? প্রথম সংবিধানের কথা বলছে, উত্তর হচ্ছে 72-এর সংবিধান। এবার দেখো 82 নাম্বার, 72-এর কত তারিখে বাংলাদেশ সংবিধান কার্যকর করা হয়? এটা একটা বলো তো দেখি। 72 নাম্বার প্রশ্নের উত্তর করো।
হ্যাঁ 16 ডিসেম্বর, হ্যাঁ কার্যকর হয় 16 ডিসেম্বর আর সাইন হয় 4 নভেম্বর। আচ্ছা 83 সালে দেখো 83 নাম্বার, স্বাধীনতা লাভের পর কোন রাষ্ট্রটি বাংলাদেশে দ্রুততার সাথে সংবিধান প্রণয়ন করে? উত্তর হচ্ছে বাংলাদেশ। তারা কি 9 মাসের মাথায় আমরা কি সংবিধান প্রণয়ন করতে সক্ষম হই। 84 নাম্বার খেয়াল করো, 72 সালে সংবিধানে কত ধরনের মালিকানার কথা বলা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা জাতীয়তাবাদের ঠিক পরের অংশ থেকে নেওয়া হয়েছে। মালিকানার কথা বলা হয়েছে 84 নাম্বার, 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে। বাংলাদেশ সংবিধানে প্রণীত হয় কিভাবে? রাষ্ট্রপতির আদেশে, আইন পরিষদ কর্তৃক, গণপরিষদ কর্তৃক, নাকি বিপ্লবের মাধ্যমে? কোনটার মাধ্যমে গঠন করা হয়? কার মাধ্যমে? উত্তর হচ্ছে গণপরিষদের মাধ্যমে। 86 নাম্বার খেয়াল করো, ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল, যে কারণে চূড়ান্ত সংবিধান প্রণয়নের জন্য, ডিজিটাল সংবিধান প্রণয়নের জন্য, খসড়া সংবিধান প্রণয়নের জন্য, কার্যকর সংবিধান প্রণয়ন করার জন্য। কার মাধ্যমে করা হয়েছিল? উত্তর হচ্ছে খসড়া সংবিধান প্রণয়নের জন্য। 87 নাম্বার, ন্যায়পাল কার সমান ক্ষমতার অধিকারী? সুপ্রিম কোর্টের বিচারক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল। ন্যায়পালটা কার সাথে সম্পর্ক? ন্যায়পালের ক্ষমতা কার মতো? ন্যায়পালের ক্ষমতা কার মতো? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মতো। 82 সালের সংবিধান বাংলাদেশের কোন পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়? সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, নাকি একদলীয় সরকার ব্যবস্থা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। জাতীয় সংসদে আইনের দ্বারা ন্যায়পালের পদ সৃষ্টি করা হলে তার দায়িত্ব হবে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কার্য তদন্ত করা, নিজ দায়িত্ব পালন সংক্রান্ত রিপোর্ট সংসদে উপস্থাপন করা, সংসদে বিল রাষ্ট্রপতির নিকট উত্থাপন করা। 1, 2, 1, 3, 2 ও 3, নাকি 1, 2, 3? উত্তর হচ্ছে 1 এবং 2। সরকারি কর্তৃপক্ষের কাছে কার্য উত্থাপন করা এবং বিল উত্থাপন করা, ঠিক আছে, নিজ দায়িত্বে। রাষ্ট্রপতির নিকট কি বিল উত্থাপন হয়? না, সংসদে বিল উত্থাপিত হয়। আজকে লাস্ট, বাংলাদেশের সংবিধান হলো লিখিত, ধর্মনিরপেক্ষ, দুষ্পরিবর্তনীয়। খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধান কেমন? বাংলাদেশের সংবিধান কেমন? এই প্রশ্নের উত্তর যারা ভুল করবা তাদের জীবন অন্ধকার। উত্তর হচ্ছে লিখিত, দুষ্পরিবর্তনীয় এবং ধর্মনিরপেক্ষ। 3টাই তো আছে, বুঝতে পারছি? 3টাই আছে। তো বুঝতে পারতেছ যে এতগুলো এমসিকিউ প্রথম অংশ পড়ার পরে লাস্টের অংশ যে তোমাদের ঝামেলা হয়ে গেল। তার মানে কি তোমাদের দ্বিতীয় পত্রের অনেক ঘাটতি আছে। তো তোমাদের উচিত এখন কি দ্বিতীয় পত্রের পর্যাপ্ত এমসিকিউ প্র্যাকটিস করা, এবং পর্যাপ্ত এমসিকিউ প্র্যাকটিস করতে তোমাদের FRB 4.0 ব্যাচটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্লাসে 10টা 15টা এমসিকিউ সলভ করলে হবে না, অন্তত একটা অধ্যায় থেকে 200, 300, 400, 500 এমসিকিউ সলভ করতে হবে। যদি সলভ করতে না পারো আলটিমেটলি কোনো লাভ নেই। পরীক্ষায় যে 22টা এমসিকিউ হবে, 23টা হবে, A+ আর আসবে না। মাথায় রাখবা, পৌরনীতিতে A+ পাওয়া খুব সহজ, তবে টেকনিক্যালে পড়তে হয়। এবং টেকনিক্যাল এডুকেশনের জন্য 7 তারিখে আমি FRB ক্লাস নেব, FRB ক্লাসে সবাই উপস্থিত থাকবা। এবং তোমাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই ক্লাসটা শেয়ার করো নাই কিংবা এই ক্লাসগুলো গুরুত্ব দিচ্ছ না, তারা অবশ্যই এই ক্লাসগুলোর গুরুত্ব দাও, কারণ সব কিছু তোমাদের জন্য খুবই দরকারি। আর FRB তোমাদের জন্য ভালো একটা কোর্স হতে যাচ্ছে ইনশাল্লাহ, কারণ কি ক্লাস তো 3 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তো ভালো কিছু হবে ইনশাল্লাহ, এতটুকু আমি তোমাদেরকে বলতে পারছি। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এবং 8 তারিখের আগে অবশ্যই FRB 4.0 কোর্স এনরোল করে ফেলবা। দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।